আসসালামু আলাইকুম। ইরা ভাবে শাহাদাত তার নাম্বার স্বামীজান দিয়ে সেভ করে দিচ্ছে। স্বামীজান নামটা অদ্ভুত লাগে তার কাছে। তার ভালো লাগার ছেয়ে যায়। ইরার ভাবনার মাঝেই কল কেটে যায়। ইরা যখন টের পায় সে ভাবনার এতটাই বিভোর যে কল ধরতে পারেনি, তখন মনটা নিমিষেই খারাপ হয়ে যায়। ফের তখনই আবার কল বেজে ওঠে। ইরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফোন রিসিভ করে কানে নেয়। দুজনেই নিশ্চুপ, কেউ কথা বলছে না। দুজন দুজনার নিঃশ্বাসের শব্দ শুনছে। একজন জড়তায় কথা পারছে না, আরেকজন অপেক্ষায় আছে কখন তার পিচ্চি বউটা এক ঝলক কথা বলবে। কিন্তু সেটা আর হয় না। ইরা কথা বলে না। শেষমেশ উপায় না পেয়ে নিজেকেই আগে কথা বলতে হয়। কেমন আছো? ইরা কয়েক সেকেন্ড সময় নেয়, তারপর বলে, জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করছো? সকালে নাস্তা করেছো? শুয়ে আছি। আপনি কি করছেন? মাত্র গোসল সারলাম। সকালে খেয়েছো? হ্যাঁ। আপনি খেয়েছেন? এখনো খাওয়া হয়নি। আম্মু কি তোমাকে আর কিছু বলেছে? না না, আন্টি কি বলবে? আন্টি খুব ভালো মনের মানুষ। ও জি, আচ্ছা একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনি অফিসে যাননি? না মানে এমনি শুনছিলাম আর কি। শাহাদাত হালকা হাসে, তারপর বলে, কাল থেকে জয়েন করব। আজ রেস্ট করব, কিছু কেনাকাটা করার আছে সেগুলো করব। কাল থেকে পুরো দমে অফিসে কাজ করতে হবে। বেশ কয়েকদিন বাসায় থাকার কারণে কাজগুলো পেন্ডিং হয়ে আছে। ও আচ্ছা, তাহলে আপনি নাস্তা করে নেন। বেলা তো অনেক হয়েছে, রাখি। নিজের বরের কাছে ফোন দিতে লজ্জা কিসের মেয়ে? তোমারই তো স্বামীজান। সাদাতের কথায় টাসকি খেয়ে যায় এরা, সাথে লজ্জাও পায়। আমতা আমতা করে বলে, আসলে থাক, আর আমতা করতে হবে না। নাস্তা করব, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। জি, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। অতঃপর কল কেটে দেয় শাহাদাত। আর ইরা মুখে হাত দিয়ে বসে বসে ভাবছে শাহাদাত তাকে কি বলল, তোমারই তো বর। শাহাদাত ফোন হাতে নিয়ে হাসছে। ইরার প্রতি তার অদ্ভুত এক টান অনুভূতি হয়। অদ্ভুত এক মায়া কাজ করে, যা এর আগে হয়তো হয়নি। এটাই হয়তো পবিত্র সম্পর্কের টান। আজ ফ্রাইডে হওয়ায় সব বন্ধের দিন। দুপুরের সবাই ড্রয়িং রুমে বসে আছেন। ইরাও সবার সাথে বসে কথা বলছে। শম্পা মির্জা আর রানু মির্জা বাদে সবাই আছে। তখন বাসার কলিং বেল বেজে ওঠে। বেল বাজার শব্দ শুনে তুলি উঠতে গেলে ইরা হাত ধরে থামিয়ে দিয়ে বলে, তুমি বসো, আমি দেখছি। তুলি ফের সোফায় বসে পড়ে আর ইরা হেঁটে যায় সদর দরজার কাছে। দরজা খুলে দেখে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে একটা ছেলে। ছেলেটা আচমকা ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, সারপ্রাইজ, বলে হা হয়ে যায়। ছেলেটা হা হয়ে তাকিয়ে থাকতে দেখে ইরার অস্বস্তি হয়। ইরা হাত উঁচু করে বলে, হা করে কি দেখছেন? মুখটা বন্ধ করুন। ইরার কথায় মুখটা বন্ধ করে। চোখে মুখে তার আবেগের রেশ। ইরা আবার বলল, কি দরকার ভাই? ছেলেটা এবার অদ্ভুত এক কাণ্ড করে ফেলল। ছেলেটা বুকে হাত দিয়ে বলে, ভাই কেন বলছো সুন্দরী? বুকে ব্যথা লাগে তো। ছেলেটার কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ইরা। ইরা কিছু বলবে তার আগেই তুলি বলে, ভাইয়া তোমার ফ্লার্ট করা শেষ হলে এবার ভিতরে আসো। ছেলেটার নাম রাব্বি, রাব্বি মির্জা। মির্জা বাড়ির ছোট ছেলে। আতিয়ার মির্জা আর রানু মির্জার একমাত্র ছেলে। রাব্বি ড্রয়িং রুমে এসে হাত উঁচু করে বলে, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? রাব্বিকে দেখে সকলে হাসি মুখে বলে, ফাইন, ইউ? আই অ্যাম অলওয়েজ ফাইন, বলে সোফায় ধরাম করে বসে পড়ে। তুলি আর ইরাকে দেখে বলে, ড্যাড, মেয়েটাকে? তুলি দৌড়ে এসে বলে, তোমার ভাবি ভাইয়া। মানে চমকে দাঁড়িয়ে উঠে বলে তুলি রাব্বির কাছে এসে বলে, ভাইয়া এমনি চমকিও না, রিল্যাক্স। এভরিওয়ান, আমাকে একটু ক্লিয়ার করে বলবা মেয়েটাকে? আমাদের বাসায় কি করছে? ইশাক মির্জা দাঁড়িয়ে যান। রাব্বির কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, ছোট দাদু ভাই, ও তোমার বড় ভাই শাহাদাতের বউ, সম্পর্কে তোমার ভাবি। রাব্বি দু কদম পিছিয়ে বলে, না না, এটা হতে পারে না। ও কিছুতেই ভাইয়ার বউ হতে পারে না। কেন পারে না দাদু ভাই? ড্রয়িং রুমের সবাই অবাক হয়ে রাব্বির দিকে তাকিয়ে আছে। রাব্বি বলে, ওকে তো আমি। রাব্বি থেমে যায়। সে কি বলছে? রাব্বি হালকা হেসে বলে, দাদু আমি নেই, আর তোমরা ভাইয়াকে বিয়ে দিলে, এটা ঠিক করলে না। ভাইয়ার বিয়ে নিয়ে আমার কত শত প্ল্যানিং ছিল, তোমরা তো সবটাই জানতে, তাহলে এমনটা করলে কিভাবে?
তোমার মোটেও ঠিক করনি বলে সোফা থেকে ব্যাগটা নিয়ে দৌড় লাগায় দোতলায়। সবাই রাব্বির কাণ্ডে হতবাক হয়ে যায়। সাদাত মির্জা অবাক হয়ে বললেন, রাব্বির হঠাৎ কি হলো বাবা? ছেলেটা তো ঠিকই ছিল। যখনই শুনল ইরা শাহাদাতের বউ তখনই ওর রিয়াকশন পাল্টে গেল। ইশাক মির্জা গম্ভীর কণ্ঠে বলেন, ও নিয়ে ভেবো না। অনেক দিন পর বাসায় ফিরেছে, আর ফিরেই বড় ভাইয়ের বিয়ের খবর পেয়ে কষ্ট পেয়েছে। বড় ভাইয়ের বিয়ে নিয়ে সবারই অনেক আশা থাকে, তেমনি ওরও ছিল। আতিয়ার মির্জা বলেন, বাবা ঠিক বলেছে ভাই। রাব্বি নামের ছেলেটাকে দেখে কেমন একটা লাগলো ইরার কাছে। সন্দেহজনক মনে হলো, তবে সে সবে মাথা না ঘামিয়ে খাবার খেতে চলে যায়। রানু মির্জা টেনশনে পড়ে যায়। তার ছেলে কতদিন পর বাসায় ফিরল, অথচ তার সাথে কথা না বলে রুমে চলে গেল। এমনটা আগে কখনো হয়নি। তিনি খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে রাব্বি বলে, মা আমি ভীষণ টায়ার্ড, আমার রেস্টের প্রয়োজন, আমি ঘুমাবো, তুমি যাও। আমার খিদে নেই, বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে বলে তিনি চলে যান। দুপুরের খাবার খেয়ে রুমে আসে ইরা। ফোন হাতে নিয়ে বসে আছে। শাহাদাত খাইছে কিনা সেটা জানার জন্য মনটা ছটফট করছে তার, কিন্তু ফোন দিতে পারছে। ইরার তখনের কথা মনে পড়ে যায়। নিজের বরের কাছে ফোন দিতে লজ্জা কিসের মেয়ে তোমার? তোমার এই তো স্বামী যান। ইরা আর না ভেবে কল দিয়েই ফেলে। দুবার রিং হতে কল রিসিভ না করে কল কেটে দেয় সাদাত। সাদাত কল কেটে দিয়ে ভিডিও কল দেয়। যা দেখে চোখ বড় বড় করে তাকায় ইরা। কল কেটে দেওয়ার উপায় নেই ইরার, কল তাকে রিসিভ করতেই হয়। ইরা কল রিসিভ করে হাসি মুখে ফোনের স্ক্রিনে তাকায়। ইরা এবার প্রথম কথা বলে, দুপুরে খাইছেন? খেয়েছি। তুমি? হ্যাঁ। আচ্ছা পরে কথা বলবো নে, এখন রাখছি। ইরার কথায় সাদাত অবাক হয়ে বলে, কথা না বলে কল কেটে দিবে কেন? ইরা আস্তে করে বলে, এটা জানার জন্য ফোন দিছিলাম, আর কি বলবো খুঁজে পাচ্ছি না, তাই আর কি। সাদাত কিছুটা জোরে হেসে বলে, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো নে, এখন একটু বাহিরে বের হতে হবে। আচ্ছা ঠিক আছে বলে কল কেটে দেয় ইরা। ফোনটা বুকের সাথে চেপে ধরে জোরে একটা নিঃশ্বাস ফেলে। ইরা যখন শাহাদাতের সাথে কথা বলে তখন মনে হয় কেউ ওর গলা চেপে ধরেছে। কথাগুলো গলায় বেঁধে যায়। দেখতে দেখতে দুদিন চলে যায়। সবাই সবার মতো ব্যস্ত। সারাদিন বসার মধ্যে থাকতে অসহ্য লাগে ইরার কাছে, কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই। শাহাদাত থাকলে হয়তো তাকে নিয়ে একটু ঘুরতে বের হতো, কিন্তু এখানে একটা মানুষও নেই যে তাকে নিয়ে বাহিরে বের হবে। তুলিও বাহিরে বের হয় না, যদি দরকার পড়ে তাহলে বের হয়, তাও আবার রাব্বি তাকে নিয়ে যায়। রাব্বি ছেলেটাকে খুব অদ্ভুত লাগে তার কাছে। তুলি বলেছিল রাব্বি নাকি অনেক মজার ছেলে, সারাদিন ফাজলামো করেই থাকে, মেয়েদের সাথে একটু ফ্লার্ট করে, প্লে বয় বলতে পারেন। তবে ইরা সেরকম কিছু দেখেনি। রাব্বিকে খুব শান্তশিষ্ট লেগেছে, তেমন কথাও বলে না। শম্পা মির্জার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে ইরা। শম্পা মির্জা ইরার সাথে মাঝে মধ্যে কথা বলে, তবে খুব একটা না, শুধু খাওয়ার সময়ই একটু। সাদাতের দাদুর জন্য তাকে হয়তো কিছু বলতে পারে না। ইশাক মির্জার কথায় শেষ কথা এই বাড়িতে এখন বিকাল 4টা। তুলি এসে বলল তাদের বাসায় নাকি মেহমান আসবে, তবে কে আসবে সেটা বলেনি বা ইরাও শুনেনি। শম্পা মির্জা খুব খুশি হয়ে রান্না করতে লেগে পড়েছেন। বাসায় কোনো পুরুষ মানুষ নেই। শম্পা মির্জা আর রানু মির্জা দুজন রান্না করছেন। কাজের বুয়া আজ আসেনি, তিনি নাকি অসুস্থ। তুলি আর ইরা দুজনে বসে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। বাসার সদর দরজা খোলা, বাহিরে থেকে একটু জোরে জোরে কথার আওয়াজ আসে। সেসব খেয়াল করে না দুজনে। তবে কোথা থেকে একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে বাসার মধ্যে ঢুকে পড়ে, যা দেখে ইরা অবাক হয়ে তুলির দিকে তাকায়। তুলি ইশারায় চুপ থাকতে বলে। ইরা মেয়েটাকে দূর থেকে পর্যবেক্ষণ করে। মেয়েটার পরনে জিন্স শার্ট পরা, চোখে সানগ্লাস, ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক, মুখে ভারী মেকআপ। দেখতে খুব সুন্দরী, কিন্তু ভাব বেশি। ইরা মুখ ভেঙচি দিয়ে বিড়বিড় করে বলে, ঢঙ্গুলে বেটি। তুলি ইরার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, কারণ ইরা মুখ বাঁকিয়ে ওর দিকে তাকিয়ে আছে। যা দেখে তুলি বলে, ভাবিমণি এ হচ্ছে রিয়া আপু, ভাইয়ার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তুলির কথায় আর চোখে মেয়েটার দিকে তাকিয়ে ফের তুলির দিকে তাকিয়ে বলে, মেয়েটা কোথা থেকে আসলো? আপু বিদেশে তার মামার কাছে গিয়েছিল, মাসখানেক সেখানে থেকে কালকে বাসায় ফিরে আজই এখানে এসেছে।
মেয়েটা কি জানে তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে? তুলি মুখে হাত দিয়ে ভাবুক হয়ে বলে, না মনে হয়। রিয়া আপু যদি জানতো বড় ভাইয়ার বিয়ে হয়ে গেছে তাহলে কি যে হতো আল্লাহ জানে। বলনি কেন? তা তো আমি জানি না, তবে এক্ষুনি বলে আসছি, দাঁড়াও। বলে উঠে দাঁড়ায় রিয়া নামের মেয়েটা। শম্পা মির্জাকে জড়িয়ে ধরে বলছে, ফুপিমণি, কতদিন পর তোমাকে দেখলাম। তোমাকে খুব খুব মিস করেছি ফুপিমণি। কাল বাসায় এসে আজই তোমাকে দেখতে চলে আসছি। শম্পা মির্জা হেসে বললেন, খুব ভালো করেছিস, তবে দুদিন আগে আসলে সাদাতের সাথে দেখা হতো। সাদ দুদিন আগে চলে গেছে। রিয়া ন্যাকামি করে বলে, তুমি আগে বলবে না ফুপিমণি, আমার সাদ বেবি আসছিল আর আমি জানি না। কাজটা তুমি মোটেও ঠিক করনি ফুপিজান। খুব ব্যস্ত ছিলাম সোনা, তার জন্য তোকে জানাতে পারিনি। কিসের এত ব্যস্ততা ফুপিমণি? আসলে আমি বলছি। রিয়া আপু পাশ থেকে তুলির কথায় তুলির দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আরে আমার তুলতুলে তুলি সোনা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ রিয়া আপু। আচ্ছা ফুপিমণি, কিসে এত ব্যস্ত ছিল রে যার জন্য আমাকে বলতে পারেনি? তুলির মতিগতি সুবিধার লাগছে না শম্পা মির্জার কাছে। তিনি ইশারায় তুলিকে চুপ থাকতে বলে, কিন্তু তুলি তো তুলি, সে কি আর চুপ থাকতে পারে? তুলি দুষ্ট হেসে বলে, আর বইলো না গো আপি, বড় ভাইয়া বিয়ে করে আনছে, সেজন্য বাসার সবাই কয়েকদিন খুব বিজি ছিল। বিয়ে প্লাস ভাইয়া খুলনাতে যাওয়া, সব মিলিয়ে খুবই ব্যস্ত ছিল সবাই। তুলির কথায় দু কদম পিছিয়ে যায় রিয়া। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ফুপিমণি, সাদের বিয়ে হয়ে গেছে? শম্পা মির্জা করুণ চোখে তাকিয়ে মাথা নিচু করে বলে, আসলে মামুনি, আমরা শম্পা মির্জাকে আর বলতে দিলেন না। তার আগে রিয়া চিল্লিয়ে বলে ওঠে, আমার সাদ বেবির বিয়ে হয়ে গেছে। আমাকে একটিবার জানানোর প্রয়োজন বোধটুকু করলে না? কার সাথে হয়েছে? মেয়েটা কোথায় ফুপি? রিয়াকে অস্থির হতে দেখে শম্পা মির্জা রিয়ার দুহাত ধরে বলে, প্লিজ রিয়া, নিজেকে সামলায়, এত অস্থির হোস না। তোর সাদ তোরই আছে, শুধু একটু ভুল বুঝাবুঝি হয়ে সব ঠিক হয়ে যাবে। রিয়া কাঁদতে কাঁদতে বলে, কিচ্ছু ঠিক হবে না ফুপি, আমি এখনই ড্যাডকে জানাচ্ছি। তোমরা সবাই আমাকে ঠকিয়েছ, তুমি কথা দিয়ে কথা রাখতে পারলে না ফুপি। ভাব খারাপ দেখে তুলি চুপি চুপি ইরাকে নিয়ে কেটে পড়ে। রিয়াকে একটুও পছন্দ না তুলির, বেশি অহংকারী। বাপের টাকা আছে বলে মানুষকে মানুষ বলে না। শম্পা মির্জা রিয়াকে কিছু একটা বলেন, যার জন্য রিয়া নিজেকে সামলে বলে, ফুপিমণি তুমি একটু থাকো, আমি আসছি বলে দোতলায় দৌড় লাগায়। ইরা আর তুলি সাদাতের রুমে বসে গল্প করছিল। তখনই পারমিশন ছাড়াই রুমে ঢুকে পড়ে রিয়া। রিয়া আচমকা ইরার হাত ধরে টান মেরে খাট থেকে নিচে নামিয়ে দেয়। হঠাৎ এমন হয় ঘাবড়ে যায় ইরা। তুলি রেগে বলে, রিয়া আপু, এটা কি করছো তুমি? ভাবিমণিকে টান মারলে কেন? রিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই চুপ থাক তুলি, ছোট ছোটর মতোই থাক, বড়দের মধ্যে কথা বলবি না, আমারটা আমাকে বুঝে নিতে দে। তুলি তাচ্ছিল্যের হেসে বলে, তোমার কখনোই ছিল না আপু, আর যা তোমার না তা নিয়ে কেন খামাখা সময় নষ্ট করছো তুমি? যা হয়েছে মেনে নাও না, প্রশ্নই আসে না। আমি সাদাতকে ভালোবাসি, আর কোথা থেকে একটা মেয়ে এসে আমার থেকে আমার সাদকে কেড়ে নেবে? এটা তো হতে পারে না। এই মেয়ে, তুই কেন এসেছিস আমাদের জীবনে? ভালোই ভালো বলছি, চুপচাপ কেটে পড়, নাইলে তোর এমন হাল করব তুই ভাবতেও পারিস না। সাদ শুধু আমার, বুঝেছিস? ইরা চুপচাপ রিয়ার কথা শুনছে। রিয়ার কথার পরিপ্রেক্ষিতে একটা কথাও বলেনি, শুধু বলেছে, হাতটা ছাড়ুন। রিয়া আরও শক্ত করে ইরার হাত চেপে ধরে। ইরা ব্যথায় কুঁকিয়ে ওঠে, চোখের পানি টলমল করছে। এর আগে কেউ কখনো তাকে এভাবে ব্যথা দেয়নি। ইরার চোখে পানি দেখে রিয়া শয়তানি হেসে বলে, এতটুকুতেই এই অবস্থা? তাহলে ভাব এর পরে কি হতে পারে। ইরা আবার বলে, হাতটা ছাড়ুন, লাগছে আমার। রিয়া হাত ছাড়ে না। ইরা আর সহ করতে না পেরে বলে, হাতটা ছাড়তে বলেছি, কানে যাচ্ছে না? বলে গায়ের সর্বশক্তি দিয়ে ঝাড়া মেরে দেয়। রিয়া টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, যা দেখে তুলি খিলখিলিয়ে হেসে ওঠে। রিয়া ফ্লোর থেকে উঠে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তর্জনী আঙ্গুল তাক করে বলে, এই মেয়ে। ইরা রিয়ার আঙ্গুল ধরে বলে, আঙ্গুল নিচে। বয়সে ছোট হতে পারি, কিন্তু সম্পর্কে আপনার থেকে বড় আমি, তাই ভাবি বলুন আমাকে। আর হ্যাঁ, আমি চুপ করে শুনছি বলে ভাববেন না আমি কিছু বলতে পারি না। নেহাত আপনি আমার থেকে বয়সে বড়, নইলে বুঝিয়ে দিতাম আমি কি। এটা প্রবাদ আছে না, ছোট মরিচের
ইরার কথায় আশ্চর্য হয়ে যায় রিয়া। দুদিনের এই মেয়ে তাকে এতগুলো কথা শুনিয়ে ছাড়ল। রিয়া রাগে গজগজ করতে রুম থেকে বেরিয়ে যায়। চলবে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের গঠনমূলক বক্তব্যের মাধ্যমে অবশ্যই মতামত জানাবেন কমেন্টস বক্সে কমেন্টস করে। আর যদি গল্পটি ভালো লেগে থাকলে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।